নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই ইংরাজি নববর্ষ 2025-এর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবারে সংবাদের শিরোনাম। শিলচর হাফলং সড়কের ডিটেক ছড়ায় লরির সঙ্গে বলেরো গাড়ির ভয়ঙ্কর সংঘর্ষে হত যুবক, আহত 4। শ্রীভূমির বদলে করিমগঞ্জ রাখার পুনর্বিবেচনার দাবিতে আমরা করিমগঞ্জের স্মারকপত্র রাজ্যপালকে। কৈবর্ত সমাজের উন্নয়নে কাউন্সিল গঠনের দাবি জানালো নবগঠিত মঞ্চ। জানুয়ারির প্রথম সপ্তাহে কাছাড় জেলা সভাপতি চয়ন। শিলচরে দুদিনব্যাপী গান মেলার বিপরীতে মহিলাদের স্বল্প পোশাকে উদ্দাম নৃত্য। এবারে সংবাদ বিস্তারিত। নববর্ষের আনন্দ মুহূর্তের মধ্যেই ম্লান হয়ে যায়। 31 রাত উদযাপন করতে 5 বন্ধু শিলচর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে গুয়াহাটি পৌঁছানোর আগেই ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়লেন তারা। শিলচর হাফলং সড়কে ডিটেকছড়ার লরির সঙ্গে তাদের বলেরো গাড়ির ভয়ঙ্কর সংঘর্ষ হয়। সংঘর্ষ এত ভয়ানক ছিল যে বলেরোর সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে বলেরোর ভেতরে মৃত্যু ঘটে উত্তর কৃষ্ণপুরের যুবক বাপ্পু বরগুইয়ার। এছাড়াও বাকি 4 জন গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে আনোয়ার শাহাদত লস্কর এর অবস্থা গুরুতর। শাহাদত লস্কর বেরেঙ্গা পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার ছিলেন। পরে 4 জনকেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ময়না বরগুইয়া ছিলেন প্রাক্তন জেল পুলিশ। বাপ্পুর মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আসাম সরকারের করিমগঞ্জ জেলা এবং করিমগঞ্জ শহরের নাম পরিবর্তন করে যথাক্রমে শ্রীভূমি জেলা এবং শ্রীভূমি শহর হিসেবে নামাঙ্কিত করার তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হলেন নবগঠিত আমরা করিমগঞ্জি নামের সংগঠন। মঙ্গলবার বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ ও আতিকুর বাড়ি চৌধুরী সহ অন্যান্যদের নেতৃত্বে আসামের রাজ্যপাল লক্ষণ আচার্যের কাছে একটি স্মারকপত্র প্রদান করে শ্রীভূমির বদলে করিমগঞ্জ রাখার পুনর্বিবেচনার আবেদন জানান। শ্রীভূমি জেলা আয়ুক্তের হাত দিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রেরণ করা হয়। 20 নভেম্বর হঠাৎ আমরা খবর পেলাম যে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে দেখলাম আমরা যে বিভিন্ন জায়গাতে সাইনবোর্ডগুলো চেঞ্জ করা আরম্ভ হয়ে গেল। 21 তারিখ গভর্নমেন্ট নোটিফিকেশন এসে গেল যে এটা চেঞ্জ হওয়াটা ফাইনাল, লিগ্যাল শেপটা দেওয়া হলো। আমরা সঙ্গে সঙ্গে এটা রিয়েক্ট করেছি। আমরা করিমগঞ্জ নামে একটা নন পলিটিক্যাল সংগঠন আমাদের এই পরামর্শে নিয়ে ওরা করেছে। 11 জন একটা কনভেনার নিয়ে, এটার মধ্যে আমার আতিকুল বাড়ি অ্যাডভোকেট ছিলেন। থেকে আমি মনে করি যে সবাই আছে এটার মধ্যে, সবাই আজকে দীর্ঘদিন ধরে আলাপ টালাপ করে আসতেছে, পরামর্শ করে একটা মেমোরেন্ডাম অলরেডি দেওয়া হয়েছে। আর সেকেন্ড মেমোরেন্ডাম আজকে আমরা 2,70,000 সিগনেচার করে, আমাদের টার্গেট ছিল 5 লক্ষ, আমাদের 2,70,000 সিগনেচার দিয়ে করিমগঞ্জের ইতিহাস একটা বই ডাক্তার কামালউদ্দিন আহমদের লেখা, ওই 2টা দিয়ে আমরা গভর্নরের উদ্দেশ্যে ডিসির মাধ্যমে আমরা এটাকে আসলে সাবমিট করেছি। আমাদের দাবিটা ওই চাইছিল যে 200 বছর আগের এটা ইতিহাস, এটা আমাদের সেন্টিমেন্টের সঙ্গে জড়িত এবং করিমগঞ্জ থেকে 15 লাখ মানুষের মধ্য থেকে কোনো একজন মানুষের ফর্মালি কোনো অ্যাপ্লিকেশন দেয় নাই যে নামটা চেঞ্জ হইতে লাগে। তখন আলোচনা নেই, কারোর সঙ্গে কোনো কথা নেই, পরামর্শ নেই। হঠাৎ একটা পাগলা গাজার মতো একজন মানুষ এসে হঠাৎ একটা সিদ্ধান্ত দিয়ে দিল যে আমরা আজকে থেকে এটা চেঞ্জ করে দিল। কারণটা কি আমরা কোনো কারণ খুঁজিয়ে পাইতেছি না। এই নাম দেওয়াতে করিমগঞ্জে কিংবা লাভ হয়েছে কিংবা দাম কমেছে, করিমগঞ্জ ছেলেরা বাঙ্গালুর হায়দ্রাবাদ যাইতেছে, ওদেরকে চাকরি হইতেছে। উদ্দেশ্য কি তোমার? উদ্দেশ্য তোর হিন্দু মুসলমান করা। আমাদের করিমগঞ্জবাসী আমরা বাবরি মসজিদের সময় আমরা তখনও কিন্তু মেনটেন করেছি হিন্দু মুসলমান আমরা এখানের মধ্যে বিভাজন হতে দেই নাই। এটা রেসপন্স পাবো। আজকে 2,70,000 দিয়ে আমরা দিয়েছি, আগামীতে আরও কয়েক লক্ষ দিয়ে আমরা দেবো। ইন দ্য মিন টাইম যদি কোনো কিছু না হয় তখন আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাওয়ার চেষ্টা করবো। করিমগঞ্জের নাম পরিবর্তন মানছি না, মানব না। করিমগঞ্জের নাম পরিবর্তন মানছি না, মানব না।
কৈবর্ত সমাজের উন্নয়নে বরাক উপত্যকা কৈবর্ত কাউন্সিল গঠনের দাবি জানালেন নবগঠিত বরাক কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ। মঙ্গলবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান কমিটির আহ্বায়ক রাজেশ দাস, রূপেশচন্দ্র দাস, অধ্যাপক কৃষ্ণলাল বৈষ্ণব, কালীপদ দাস। তারা জানান, গত 1 বছর ধরে কৈবর্ত সমাজের বিভিন্ন স্তরের জনগণের সঙ্গে আলাপ আলোচনা করে নতুন কমিটি গঠন করা হয়েছে। মঞ্চের উদ্দেশ্য হল পিছিয়ে থাকা কৈবর্ত সমাজের শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতিক এবং আর্থসামাজিক উন্নয়নের কাজ করা। বিগত 1 বছর ধরে একটা প্র্যাকটিস চলছিল যে সমাজ উন্নয়নে আমাদের যারা বিশিষ্টজনেরা আছি, যারা সমাজ নিয়ে চিন্তা করি কী পদক্ষেপ নেওয়া যায়, এরই পরিপ্রেক্ষিতে বিগত 13টি মিটিং আমরা কাছাড় জেলা সহ বরাক উপত্যকার বিভিন্ন জায়গাতে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে মিটিংয়ের পরে গত পরশুদিন অর্থাৎ 29/12/2024 তারিখে এই বাবুমশাই রেস্টুরেন্টে একটি সংগঠনের জন্ম হয়। সংগঠনটির নাম কৈবর্ত সমাজ কল্যাণ মঞ্চ। এখানে যারা এই স্টেজে বসে আছেন সবাই সেন্ট্রাল কমিটির আহ্বায়ক। এখনও কমিটি চূড়ান্ত হয়নি। আগামী সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা এই বরাক উপত্যকা ভিত্তিক যে সেন্ট্রাল কমিটি সেটার আপনারা নিমন্ত্রণ পাবেন এবং অচিরেই এই সংগঠনটির যে সম্পূর্ণ রূপ সেটা প্রকাশ পাবে। কৈবর্ত সম্প্রদায়ের বিরাট একটা ইতিহাস রয়েছে, কিন্তু আজকে যে পর্যায়ে আমরা পৌঁছেছি এসে কৈবর্ত সমাজের ইতিহাসটা যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি সে ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাব। তা আমাদের যে সাহিত্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেই সাহিত্য সংস্কৃতিকে যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি সে ব্যাপারে আমরা চেষ্টা করব। সেই মঞ্চের পক্ষ থেকে আমরা প্রথমে আমাদের এটা দাবি থাকবে যে আমরা বরাকভ্যালি যেহেতু এটা বিভাগ দিয়েছে, আমাদের মন্ত্রী রয়েছেন কৌশিক রায় মহাশয়, কৌশিক রায় মহাশয়ের কাছে আমরা দাবি জানাবো, বিভিন্ন আরও বিভাগীয় মন্ত্রী যারা রয়েছেন তাদের কাছে আমরা দাবি জানাবো যাতে কৈবর্ত ডেভেলপমেন্ট কাউন্সিল দেওয়া যায় কিনা বরাকভ্যালি বেসড। বরাকভ্যালির সেপারেট একটা রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে। তারপরে যে আমরা এটা 4-5 বিঘা জায়গার মধ্যে আমরা কমিউনিটি হল, ছাত্রাবাস এবং এটা মিউজিয়াম। নতুন বছর 2025 সালে বিজেপি কাছাড় জেলা সভাপতি পদে নতুন মুখ দেখা যাবে। অসম প্রদেশ বিজেপি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 30 ডিসেম্বর রাজ্যের সবকটি জেলার সভাপতি মনোনীত করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু এদিন রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি চয়ন সম্ভব হয়নি। জেলা সভাপতি চয়ন প্রক্রিয়া পিছিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সোমবার কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী জানান, নতুন সভাপতি চয়ন প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সভাপতি পদ পূরণ করা হবে। এবার জেলা সভাপতি পদে কে দায়িত্ব পাচ্ছেন সে ব্যাপারে তিনি জানান, সভাপতি পদে কে বসবেন তা একমাত্র হাইকমান্ড বলতে পারবেন। একদিকে ভারতীয় সংস্কৃতি টিকিয়ে রাখতে যখন বিভিন্ন স্তরে জোর প্রচেষ্টা চলছে, বিশেষ করে ইংরাজি নতুন বছরকে স্বাগত জানাতে শিলচরের অন্যতম সংগঠন স্বরলিপি এবং সমকাল গান মেলার আয়োজন করেছে, ঠিক সেই সময়ে পাশ্চাত্য সংস্কৃতি আমদানি করে শহর শিলচরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে দূষিত করেছে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ। নিউ ইয়ার সেলিব্রেশনের নামে এই চিত্র দেখা গেল শিলচর শহরে। শিলচর শহরের অন্যতম হোটেল বরাইল ভিউ রিজেন্সিতে নিউ ইয়ার সেলিব্রেশনের নামে চলল মহিলাদের স্বল্প পোশাকে উদ্দাম নৃত্য। শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারি 1886 সালে। শ্রী রামকৃষ্ণ ভক্তদের কাছে আজকের দিন পবিত্র। শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে মিশন উদ্ধারবন্দের কল্পতরু উৎসব এবং আধ্যাত্মিক পরিবেশ উদযাপিত হয়। ঠাকুরের কল্পতরু উৎসব নিয়ে আলোচনা করেন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সভাপতি সোমনাথ দেব ও প্রাক্তন সভাপতি হরিহর চক্রবর্তী। বক্তব্য রাখেন সম্পাদক কিশোর ভট্টাচার্য। আর বললেন, আপনি মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের এক অবতার স্বরূপ। ঠাকুর গিরিশের এই ভক্তি এবং এ দেখে এক জায়গায় দাঁড়িয়ে পড়লেন। তার তিনি ভাব সমাধির দিকে এগিয়ে আসছেন। তখন তিনি বললেন, আমি আর কি বলবো,
তোমাদের চৈতন্য হোক। সেদিন সেই বাণী বাগানে বারবার যেন প্রতিধ্বনিত হতে লাগলো, তোমাদের চৈতন্য হোক, চৈতন্য হোক। এই বলে ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। ফিরছি একটা বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শ্রীভূমি রামকৃষ্ণ মিশনে প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কল্পতরু উৎসব উদযাপন করা হয়। সমবেতভাবে বৈদিক শান্তিমন্ত্র, স্তোত্রপাঠ, অঞ্জলি ইত্যাদি কল্পতরু উৎসবের বিশেষ কার্যক্রম ছিল। 1 জানুয়ারি কল্পতরু উৎসব নিয়ে শ্রীভূমি রামকৃষ্ণ মিশনের স্বামী প্রেমঘানন্দজি মহারাজ কি বললেন তা দেখুন। রামকৃষ্ণ মঠ ও মিশনে বা শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর মধ্যে এই দিনটি 1 জানুয়ারি কে কল্পতরু দিবস হিসেবে পালন করা হয়। এই জন্যে এটা অ্যাকচুয়ালি 1886 খ্রিস্টাব্দের, আপনারা সবাই জানেন যে শ্রীরামকৃষ্ণ গলরোগে, গলার ক্যান্সারে পীড়িত হয়ে উনি কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। তখন উনি কাশীপুর উদ্যানবাড়িতে অবস্থান করছিলেন। তখন 1886 1 জানুয়ারির দিন অনেক ভক্তরাও সমাগত হয়েছিল, গৃহস্থ ভক্তরা, এবং ওনার তখন শরীরটা সেই দিন একটু ভালো বোধ করছিলেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণ নিচে নেমে আসেন। উনি উপরের ঘরে থাকতেন, দোতলার ঘরে। সেখানে নিচে নেমে আসার পর উনি দেখতে পেলেন যে ভক্তরাও, যেহেতু ছুটির দিন ছিল, ভক্তরা অনেকে ছিলেন, গিরিশ টিরিশ রাম ওরা ছিল, রামচন্দ্র প্রমুখ, রামচন্দ্র দত্ত ওরা। তখন দেখে ঠাকুর এসে তখন বললেন গিরিশকে দেখে, আরে গিরিশ, তুমি আমার মধ্যে কি দেখেছো যে ওরকম এই আমার সম্বন্ধে, মানে আমি তো বলতেন না, ঠাকুর বলতেন এর সম্বন্ধে, এর সম্বন্ধে কি বলে বেড়াচ্ছ যে অবতার, এমন তুমি কি দেখেছো? তখন তো এটা হচ্ছে গিয়ে, এটাকে রামচন্দ্র দত্ত, বিশেষ করে উনি শ্রীরামকৃষ্ণের গৃহস্থ ভক্ত ছিলেন। পরে উনিও সন্ন্যাসী হয়ে উনি আবার নিজের আশ্রম করলেন। বর্তমানে যেটা আমাদের জগদ্দান মঠ, ওটা ওনারই অ্যাকচুয়ালি ওনার বাগান বাড়ি ছিল। তো ওই রামচন্দ্র দত্ত মহাশয় ওইটাকে পরের বছর থেকে ওইটাকে আপনার কল্পতরু দিবস হিসেবে পালন করছে। কিন্তু কল্পতরু বললে যেটা বোঝায় যে সব কিছু দেবে, শ্রীরামকৃষ্ণ কিন্তু এইরকম কিছু দেননি, যে যা চেয়েছে তা দেননি। শ্রীরামকৃষ্ণ দিয়েছেন জ্ঞান, ভক্তি, ভগবানে বিশ্বাস হোক, সেটা চৈতন্য হোক, তার যে সত্তা সেটা জানার জন্য বলেছে। সেই টাকা পয়সা বা এমন এইগুলি কিন্তু দেননি। হ্যাঁ, তাই ওইটাকে বলছেন, সারদানন্দজি বলছেন যে এটাকে আত্মপ্রকাশে অভয়দান, অর্থাৎ অবতার তার অবতারত্ব প্রকাশ করেছেন এবং জগতের কাছে, সারদানন্দজির ভাষায়, জগতের লোক এখন থেকে শ্রীরামকৃষ্ণের যে এই যে উনি যে অবতার সেটা জানতে পারবে এবং তার আগেও তার পূজা চলবে। মানুষ এইভাবেই উদ্ধার হবে তাকে জেনে, তার নাম নেই। শীতের হিমেল ঠান্ডায় সবাই যখন জবুথবু, এহেন প্রেক্ষিতে শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করল শ্রীভূমির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চারণিক। ইংরেজি নতুন বছরের শুভ সন্ধিক্ষণে আয়োজক কর্মকর্তারা আয়োজন করেন অঙ্কন প্রতিযোগিতা। শহরের এমএমসি রোড সংলগ্ন
ডিএসএ ইনডোর স্টেডিয়ামে প্রায় 400 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। শ্রীভূমির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা তাতে সামিল হয়ে নিজেদের সূক্ষ্ম প্রতিভা তুলে ধরেন সিট পেপারে। আয়োজক সংস্থার পক্ষে মনোজিৎ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মত ব্যক্ত করতে বলেন, ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে আমাদের বিশেষ পদক্ষেপ করবে ভালোটিকেই। এই সব অনুষ্ঠান হলে আরও ভালোই হবে। দীর্ঘ পথ অতিক্রম করে আমরা 2025-এর 1 জানুয়ারিতে আজকে এসে পৌঁছেছি। প্রায় 43 বছরের আমাদের সক্রিয় প্রচেষ্টা এবং করিমগঞ্জবাসীর অভিভাবক তথা চিত্রশিল্পীদের অফুরন্ত উৎসাহে পরিণাম আজ আমরা সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি। আমাদের উদ্দেশ্য আর বলার অপেক্ষা রাখে না, কচি কচি শিশুদের যাদের মনন বিকাশ হয় ছবি আঁকার মাধ্যমে এবং জীবনকে একটা সুন্দর সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই ছিল আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। সেটা আমরা কতটুকু সফল করতে পেরেছি সেটা আপনারা বিচার্য বিষয়। আমরা আশা রাখছি আগামীতেও করিমগঞ্জের জনসাধারণকে আমরা পাশে নিয়ে এই সংস্কৃতি জগতের এক অঙ্গে আমরা সবাই এগিয়ে যেতে পারব। এবার আসছে খেলার খবরে। আগামী 3 জানুয়ারি শুক্রবার থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এস.এম. দেব স্টেডিয়ামে এবারের আসন্ন ক্রিকেট মরশুম সুপার ডিভিশন লিগ কাম নকআউট টুর্নামেন্ট দিয়ে শুরু হচ্ছে। এই খেলার স্পন্সর হিসেবে থাকবে প্যারামাউন্ট ইংলিশ একাডেমি। এই সুপার ডিভিশনের খেলা আগামী 23 জানুয়ারি পর্যন্ত চলবে। গতকাল সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থার সদস্যরা এই কথাগুলো জানান। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, স্পন্সর সুধাংশু দাস, ক্রিকেট সচিব নিরঞ্জন দাস প্রমুখ। আমরা এখানে সমবেত হয়েছি আমাদের একটা ভেরি ইম্পর্ট্যান্ট টুর্নামেন্ট সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট 2024-25 শুরু হতে যাচ্ছে 3 জানুয়ারি 2025 থেকে। এই উপলক্ষে আমরা আজকে প্রেসকে ডেকেছি। আমাদের এখানে 6টা দল পার্টিসিপেট করবে সুপার ডিভিশনে। খেলা হবে ডিএসএ গ্রাউন্ডে। সকাল 9টায় খেলা শুরু হবে। 40 ওভারের ম্যাচ হবে। টিমগুলো হলো ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, ইউনাইটেড ক্লাব, ইটখোলা অ্যাথলেটিক ক্লাব, ত্রিবেণী ক্লাব, টেবল টেনিস ক্লাব। এই 6টা দলের মধ্যে খেলা হবে। তারপরে ফার্স্ট ফেজে, তারপরে সেকেন্ড ফেজে 4টে দল বেরিয়ে আসবে। দুটো গ্রুপ থেকে 4টে দল বেরিয়ে আসবে। সেই 4টে দলের মধ্যে সেমিফাইনাল হবে, তারপরে ফাইনাল হবে। ফাইনালটা আমরা টেন্টেটিভ ডেট রেখেছি 21 তারিখে, 23 জানুয়ারি। তো এই টুর্নামেন্টটা স্পন্সর করতে এগিয়ে এসছেন প্যারামাউন্ট ইংলিশ একাডেমি। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।